আদ্র ভাইয়া আমার পায়ের ব্লাড ক্লিন করে ব্যান্ডেজ করে দেয়। আমার প্রচুর আনইজি ফিল হচ্ছে, খারাপ লাগছে বলা চলে, কারণ আদ্র ভাইয়াকে দিয়ে নিজের পা ছুতে দেওয়ার ইচ্ছে একেবারে আমার ছিল না। হঠাৎ আদ্র ভাইয়া আমাকে কোলে তুলে নিলেন। আমি চমকে তাকে জিজ্ঞেস করি, আবার কোলে তুলছেন কেন? তিনি আমাকে কিছু না বলে বাইরে নিয়ে যেতে থাকে। আমি তাকে বারবার জিজ্ঞেস করছি কই নিয়ে যাচ্ছেন, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। নিচে এসে আমাদের আবার এভাবে দেখে আদ্রিতা আপু ভুরু কুচকায়। আপু বলে, আদ্র, ওকে আবার নিচে নিয়ে এসেছিস কেন? রুমে রেস্ট করুক। আদ্র ভাইয়া গম্ভীর কণ্ঠে বলে, ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আদ্রিতা আপু অস্থির হয়ে জিজ্ঞেস করে, কেন, মায়েরার বেশি খারাপ লাগছে নাকি? হুম, পায়ে কাঁচ ঢুকেছে, তাই একবার আয়ানের থেকে চেক আপ করিয়ে আসি, পরে যদি ইনফেকশন হয়। আদ্রিতা আপু হেসে বলে, আরে গাধা, এতটুকু কাঁচ ঢোকায় ইনফেকশন হয় না। তারপরও তোর যদি ভয় থাকে তাহলে যা হসপিটালে নিয়ে। আমি তাদের কথার মাঝে ফোড়ন কেটে বলি, আরে না আপু, এতটুকু কাঁচ ঢোকাতে হসপিটালে যাওয়ার কি আছে? আমি ঠিক আছি, ইনফেকশন হবে না। আদ্র ভাইয়া আমাকে ধমক দিয়ে বলে, বেশি বুঝিস তুই? তোকে কথা বলতে বলেছি নাকি? চুপ থাক তুই। আমার জিনিসের কেয়ার আমি নিজেই রাখতে পারি। আদ্র ভাইয়ার কথা শুনে আদ্রিতা আপু মুখ টিপে হাসছে। হলরুমে কেউ নেই, শুধুমাত্র আদ্রিতা আপু ছাড়া। আদ্র ভাইয়ার শেষের কথাটা শুনে আমি প্রচণ্ড রকমের অবাক। আদ্র ভাইয়া আমাকে কোলে রেখে গাড়ি স্টার্ট দিলেন। আমি বিরক্ত হয়ে বললাম, আমি সিটে বসবো। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, কোনো দরকার নেই, চুপচাপ বসে থাক। বেশ বিরক্ত হলাম তার এরূপ আচরণে। মাইশা কান্না করতে করতে আয়ানকে বলে, মেঘের সাথে আমার রিলেশন কলেজ লাইফ থেকে, অনেক ভালোবাসি আমরা একে অপরকে। আমাদের রিলেশনের কথা মেঘের বড় বোন মেঘলা আপুও জানতো। তার মধ্যে একদিন ভুল করে আমার আর মেঘের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়ে যায়, যদিও ভুলটা সম্পূর্ণ আমার। আমার প্রেগনেন্ট হওয়ার পর আমি ভয় পেলেও মেঘ আর মেঘের বড় বোন মেঘলা আপু বেশ খুশি ছিলেন। মেঘলা আপু আমাদের কাবিনা করিয়ে রেখেছে আমার প্রেগনেন্ট হওয়ার পর। মাইসার কথার মাঝে আয়ান বলে, তার মানে তুই মেঘের লিগালি ওয়াইফ? তারপর তারপর বিয়ের পরই মেঘ কেমন অদ্ভুত আচরণ করতে থাকে। আমাকে ইগনোর করে, অন্য মেয়েদের সাথে রিলেশন করে। আমাকে বলে মেঘ যে ওর নাকি আমাকে আর ভালো লাগে না। কিন্তু আয়ান ভাইয়া, আমি শিওর মেঘ মিথ্যা বলছে, ওর কোনো প্রবলেম হয়েছে। তারপর মাইসা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা খুলে বলে। সব শুনে আয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ও বুঝতে পারছে না ওর এখন কি করা উচিত। আয়ান মাইসাকে বলে, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। ভাইয়া, বাসার সবাইকে কি বলবো? আমি দেখছি। আয়ান নিজের এপ্রন হাতে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর মাইসার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে, রেস্ট কর। আয়ান বেরোতে যাবে তখন একজন নার্স হন্তদন্ত হয়ে কেবিনে এসে আয়ানকে উদ্দেশ্য করে বলে, স্যার স্যার। হ্যাঁ বলো। স্যার, আদ্র স্যার এসেছে মায়েরা ম্যামকে নিয়ে। আদ্রের নাম শুনে মায়েশার গলা শুকিয়ে আসছে। আয়ান একবার মায়েশার দিকে তাকিয়ে তারপর নার্সকে বলে, হঠাৎ? স্যার, মায়েরা ম্যামের পায়ে বেশ ব্যথা পেয়েছে, আর হাতেও ব্যান্ডেজ করা দেখলাম। হোয়াট? মায়রার এই অবস্থা শুনে আয়ানের বুকে মোচড় দেয়। মায়রা অনেক আদরের আয়ানের কাছে। দুনিয়া একদিকে তো মায়রা একদিকে। নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে আয়ান তার বোনকে। ছোট থেকেই বেশ আদরে বড় করেছে আয়ান মায়রাকে। আয়ান কাঁপা কণ্ঠে নার্সকে জিজ্ঞেস করে, ওরা এখন কই? স্যার, আপনার কেবিনে বসে আছে। আয়ান দৌড়ে বেরিয়ে যায় মাইসার কেবিন থেকে। এইদিকে মাইসারও বেশ টেনশন হচ্ছে মায়রার জন্য। অনেক আদরের বোন মায়রা, বলতে গেলে খান পরিবারের আত্মা হচ্ছে মায়রা। মাইসা নার্সকে জিজ্ঞেস করে, নার্স, মায়ের অবস্থা কি বেশি খারাপ? না ম্যাম, এতটা না। আপনি অস্থির হবেন না ম্যাম, রেস্ট করুন। এই হসপিটালটা আয়ানের, তাই মোটামুটি সবাই আয়ানের ফ্যামিলিকে চিনে। মেঘের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। মেঘলা ডাক্তারের থেকে পরামর্শ করে পরশুদিন ওকে দেশের বাইরে নিয়ে যায় চিকিৎসার জন্য। বাংলাদেশের ডাক্তাররা বলেছে যদি একটু উন্নতি হয় হতে পারে, তাই মেঘলা একটু আশা নিয়েই বিদেশ পাড়ি দেয় ভাইকে নিয়ে। এখানে মেঘের যদিও একটুও মত ছিল না, তারপরও মেঘলা মেঘের বাচ্চার ওয়াদা দিয়ে ওকে বিদেশে চিকিৎসা করাতে নিয়ে যায়। আয়ান দৌড়ে কেবিনে ঢুকে দেখে মায়েরা বেডে মুখ ফুলিয়ে বসে আছে, আর তার পাশে আদ্র দাঁড়িয়ে ফোন টিপছে।
আয়ান দৌড়ে গিয়ে মায়রাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দেয়। ভাইয়ের এমন ভালোবাসা দেখে মুচকি হাসে আদ্র। ও মনে মনে ভাবে কতটা লাকি আমার বউ, এত কেয়ারিং একজন ভাই পেয়েছে। আয়ানের মতো কেয়ার তো আমিও করতে পারবো না। ভাইয়ার কেবিনে বসেছিলাম, তখনই ভাইয়া এসে জড়িয়ে ধরে আমাকে। আমি ভাইয়াকে বলি, কালকে কই ছিলা ভাইয়া? আমার প্রশ্নটা শুনে ভাইয়া কেমন যেন আমতা আমতা করতে লাগলেন। আয়ান ভাইয়া বলল, কালকে অনেক দরকারি একটা সার্জারি ছিল, তাই তো আসতে পারিনি। ও। আয়ান ভাইয়া আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আদ্র, মায়েরার এমন অবস্থা কিভাবে হলো? আমি ভীত দৃষ্টিতে আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে আছি। মনে মনে প্রে করছি যেন আদ্র ভাইয়া আজকের ঘটনা না বলে। আদ্র ভাইয়া ভাইয়াকে বলে, আসলে আয়ান। আদ্র ভাইয়া আর কিছু বলতে যাবে, তখনই একজন দৌড়ে এসে বলে, ডাক্তার আয়ান, আপনার পেশেন্টের শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, জলদি আসুন। আয়ান ভাইয়া কথাটি শুনে আমাদের উদ্দেশ্যে বলে, তোরা থাক, আমি একটু দেখে আসি। ভাইয়ার কথার বিপরীতে মাথা নাড়ালাম আমি। ভাইয়া চলে যাবার পর আমি আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, আদ্র প্লিজ ভাইয়াকে আজকে ঘটা কোনো কিছুই বলবেন না, তাহলে ভাইয়া পাগল হয়ে যাবে নিশ্চিত। আমার কথা শুনে আদ্র ভাইয়া চোখ ছোট ছোট করে বললেন, আমি যদি নাও বলি তাহলে বাড়ির কারো না কারোর কাছ থেকে আয়ান ব্যাপারটা জেনে যাবে, তখন কি করবি? তখনকার ব্যাপার হ্যান্ডেল করে নিব, বাট আপাতত না। ভাইয়াকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছিল, তাই এখন আর স্ট্রেস দিতে চাই না। আচ্ছা বলবো না। আদ্র ভাইয়ার কথা শুনে প্রশান্তির শ্বাস ফেললাম। আমি বসেছিলাম, তখনই ফোনে একটা মেসেজ আসে আমার। মেসেজটা দেখে কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়, আর মনের ভেতর জাগে আদ্র ভাইয়াকে হারিয়ে ফেলার ভয়। এবার হয়তো আদ্র ভাইয়াকে হারিয়ে ফেলবো আমি। মেসেজটার দিকে তাকিয়ে কয়েক ফোঁটা অশ্রু বিসর্জন দিলাম আমি। আমার মেসেজটা দেখে বেশ ভয় হচ্ছিল। মেসেজটা ছিল তূর্ণার। তূর্ণার সম্পর্কে আমার ফুফাইতো বোন হয়। আব্বুরা মোট 3 ভাই 1 বোন, তার মধ্যে তূর্ণার আম্মু মানে আমার ফুপু, সে হচ্ছে সবার ছোট। তূর্ণা মেসেজটা পাঠিয়েছে, মায়ু, আমরা আগামী মাসেই বিডিতে ব্যাক করছি, তাই তৈরি থাকিস। বিডিতে আসা মাত্রই আমার আদ্রর বিয়ে হবে। বিয়ের কথাটা শুনে একটুও চমকালাম না, কারণ তূর্ণা আর আদ্র ভাইয়ের বিয়ে আগে থেকেই ঠিক হয়ে আছে। যদি আদ্র ভাইয়া এই বিয়ে সম্পর্কে কিছু জানে না, আমার মনে মাঝে মাঝে একটা প্রশ্ন উদয় হয়, সেটা হচ্ছে, যদি তূর্ণার সাথে আদ্র ভাইয়ার ব্যাপারটা আদ্র ভাইয়া জানতে পারে, তাহলে কি ভাইয়া আমাকে ভুলে যাবে? এই প্রশ্নটা যখনই মাথায় আসে আমার তখনই বুকে এক প্রকার চাপ অনুভব হয়। জানি না কেন, হয়তো তার প্রতি মায়া জন্মে গেছে। এইসব ভাবার সময় কখন যে চোখটা ভিজে এসেছে খেয়ালই নেই। কিছুক্ষণ পর আয়ান ভাইয়া এসে আমার হাত পায়ের ব্যান্ডেজ খুলে আবার নতুন করে কিছু মেডিসিন লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিলেন। আয়ান ভাইয়া আদ্র ভাইয়াকে জিজ্ঞেস করলেন, কি হলো আদ্র, বল, কিভাবে মায়েরার এমন অবস্থা হলো? আদ্র ভাইয়া আমার দিকে তাকিয়ে অদ্ভুত হাসলেন। এই হাসির অর্থ জানা নেই আমার। আদ্র ভাইয়া বললেন, জানিস না তোর বোন কতটা কেয়ারলেস, তেমনভাবেই কেয়ারলেসভাবে চলতে গিয়ে এটা করিয়েছে। আদ্র ভাইয়ার কথা শুনে ভাইয়া আমার দিকে গরম চোখ করে তাকালেন। আমার প্রচুর রাগ লাগছে আদ্র ভাইয়ার প্রতি। তিনি কেন এটা বললেন? অন্য কিছু তো বলতে পারতেন। এখন ভাইয়া আমাকে তার মহামূল্যবান ডাক্তারি লেকচার শোনাবে। আমি আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম তিনি মুখ টিপে হাসছে। আয়ান ভাইয়া বেশ কিছুক্ষণ তার লেকচার দিয়ে আমাদের যেতে বললেন। আদ্র ভাইয়া আমাকে কোলে করে গাড়িতে নিয়ে বসালেন। গাড়িতে বসানো মাত্রই আমি তার কলার টেনে বলি, আপনার দরকার কি ছিল ভাইয়াকে এটা বলার? অন্য কিছু তো বলতে পারতেন। মাই উইস নন অফ ইউর বিজনেস, গট ইট। কথাটি বলে আমার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিয়ে ড্রাইভিংয়ে মন দিলেন। প্রচুর রাগ লাগছে আমার, কিন্তু কিছু তো আর করার নেই। 1 সপ্তাহ পর হাত পায়ের ক্ষত ঠিক হয়ে গেছে, এখন আমি একা একাই চলাফেরা করতে পারি। এই কয়েকদিনে আদ্র ভাইয়া একদম পাল্টে গেছে, আগের থেকেও বেশ গম্ভীর হয়ে গেছে। কেউ ওনার সামনে গেলেই ধমক দেয় কোনো কারণ ছাড়াই। আদ্র ভাইয়ার এমন আচরণে বাড়ির সবাই অনেক চিন্তিত তাকে নিয়ে। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে আদ্র ভাইয়া এখন আর আমার সাথে দেখা করে না। বিষয়টা বেশ অবাক করেছে আমাকে। যেই আদ্র ভাইয়া কিনা আমাকে দেখা ছাড়া এক মুহূর্ত টিকতে পারতো না, সে কিনা পুরো 1 সপ্তাহ আমাকে না দেখে কাটিয়েছে। তাহলে তিনি কি আমাকে ভুলে গেছেন? ক্লাবের মধ্যে মাতাল হয়ে পড়ে আছে আদ্র। রোহিত অবাক হয়ে তাকিয়ে আছে।
কারণ আদ্র কখনো ড্রিঙ্ক তো দূর, একটা সিগারেট পর্যন্ত টাচ করেনি। আদ্র একটার পর একটা বোতল শেষ করছিল। তখন রোহিত আদ্রের কাছে এসে বলে, আদ্র কি করছিস এইসব? এত ড্রিঙ্ক করলে তোর হেলথের প্রবলেম হবে। কি হয়েছে তোর, একটু বলবি? এমন আচরণ করছিস কেন? আদ্র নেশাক্ত কণ্ঠে বলে, রোহিত, ওরা আমার মায়রাকে নিয়ে যাবে। রোহিত অবাক হয়ে বলে, কারা নিয়ে যাবে মায়রাকে? কি বলছিস তুই? ওর বাবা মা। কিন্তু কিভাবে? আমরা তো সব ঠিক করে দিয়েছি। আর তাছাড়া ওদের কাছে তো লিগ্যালি নোটিশও নেই। আছে মানে কি? কিভাবে? আদ্র আর কিছু বলার আগে রোহিতের কাঁধে ঢলে পড়ে। রোহিত আদ্রকে ধরে দেখে ও সেন্সে নেই। রোহিত দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, বেশি ড্রিঙ্ক করার ফল। জানালার ধারে বসে শূন্য আকাশ পানে চেয়ে আছে মাইশা, চোখে পানি। মাইশা এখন হোটেলে থাকে। যতদিন পর্যন্ত না বেবি হচ্ছে ততদিন পর্যন্ত এখানে থাকতে বলেছে আয়ান ওকে। বাড়ির সবাইকে ম্যানেজ করা শেষ। মাইশা আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, মেঘ, আমি জানি তুমি আমাকেই ভালোবাসো, কিন্তু কেন তুমি মিথ্যা বললে? আর কই চলে গেছো তুমি? একবার ফিরে এসো প্লিজ। তোমাকে ছাড়া আমাদের বাচ্চাকে কিভাবে বড় করব? কান্না করে। রাতের বেলা বই নিয়ে হালকা ঘাটাঘাটি করছি, কালকে থেকে ক্লাস শুরু হবে, কিন্তু পড়ায় একটুও মন বসছে না। বারবার আদ্র ভাইয়ার কথা মনে পড়ছে। নিজের মনকে যত কন্ট্রোল করার চেষ্টা করি ততবারই আদ্র ভাইয়ার কথা মনে পড়ে। কিছুক্ষণ পর বাসার কলিং বেল বেজে ওঠে। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিই। দরজা খোলার পর দেখি আদ্র ভাইয়া রোহিত ভাইয়ার কাঁধে ভর দিয়ে আছে। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। রোহিত ভাইয়া বলল, ভয় পাওয়ার কিছু নেই, আদ্র ঠিক আছে। ড্রিঙ্ক করার ফলে জ্ঞান হারিয়েছে। আমি অবাক হয়ে বললাম, ড্রিঙ্ক? কিন্তু ভাইয়া তো এসব। আমার কথা শেষ না হবার আগেই রোহিত ভাইয়া বলল, জানি, আদ্র এসব খাই না। আসলে আজকে যে ওর কি হয়েছে আমরা কেউ জানি না। আমি এখনও আদ্র ভাইয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। রোহিত ভাইয়া বলে, একটু হেল্প করো, ওকে ওর রুমে দিয়ে আসি। আমি আদ্র ভাইয়ার এক হাত নিজের কাঁধে তুলে নিয়ে তার রুমের দিকে নিয়ে গেলাম। টেবিলের ওপর পা দিয়ে বসে আছে আদনান মাহমুদ। কিছুক্ষণ পর আবার সিগারেটও টান দিচ্ছে। তখনই একটা ছেলে এসে বলল, স্যার খবর আছে। বল। স্যার, মেয়েটার খবর পেয়েছি। আদনান মাহমুদ টেবিল থেকে লাফ দিয়ে নেমে এসে বলে, কই থাকে? স্যার, বিডির ডিএমে পড়ে। আদনান মাহমুদ বাঁকা হাসি দেয়। আদ্র ভাইয়াকে বেডে শুইয়ে দেওয়ার পর রোহিত ভাই চলে যায়। আমি আদ্র ভাইয়ার পাশে বসে তার মাথায় হাত দিলাম। আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ থেকে। কতটা বদলে গেছে আদ্র ভাইয়া। চেহারায় সেই উজ্জ্বলতা নেই। আগের থেকে বেশ শুকিয়ে গেছে তিনি। চোখের নিচেও কালি পড়ে গেছে। হঠাৎ আদ্র ভাইয়া চোখ খুলে আমাকে দেখে লাফ দিয়ে উঠে বসে। আমি ভয় পেয়ে কিছুটা দূরে সরে যাই, কিন্তু আদ্র ভাইয়া আমার হাত ধরে কাছে টেনে আমার গাল দুটো ধরে বলে, ভালোবাসি মায়াপরি, প্লিজ ছেড়ে যাস না আমায়, মারা যাব আমি। আদ্র কি বলছেন এসব? অনেক ভালোবাসি তোকে, এক আকাশ ভালোবাসি। কেন বুঝিস না আমার ভালোবাসা? আমি কিছু বললাম না। তিনি আবার বললেন, কেন বুঝিস না মাইরা? অতিরিক্ত চাই তোকে, তোকে ছাড়া আমি অসমাপ্ত। মারা যাব আমি তোকে ছাড়া। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি কাপা কণ্ঠে বললাম, ভালোবাসি। কি বললি? আরেকবার বল প্লিজ। ভালোবাসি, খুব ভালোবাসি। আদ্র ভাইয়া হাসলেন, মনোমুগ্ধকর তার হাসি। তিনি হেসে আমার সারা মুখে শব্দ করে চুমু খেলেন। সকালের স্নিগ্ধ আলো আর হিমশীতল বায়ু জানালার পর্দা ভেদ করে ভেতরে আসছে। হিমশীতল ঠান্ডা বাতাসের কারণে ঘুম ভেঙে যায় মায়রার। মায়রা অনেক কষ্টে নিজের চোখ খুলে। রাতে বেশ দেরি করে ঘুমিয়েছে। চোখ খোলা মাত্রই ছোটোখাটো একটা ঝটকা খায় মায়রা। মায়রা দেখে আদ্র একদম ওর কাছে এসে ঘুমিয়ে আছে। মায়রা নড়তেও পারছে না, কারণ আদ্র ওকে একদম আস্তে পিষ্টে জড়িয়ে ধরে আছে। তখনই মায়রার খেয়াল হয় কাল রাতের কথা। কাল রাতে আদ্র অনেক জেদ করছিল মায়রাকে জড়িয়ে ধরে ঘুমাবে। মায়রা প্রথমে রাজি না হলেও পরে বাধ্য হয় আদ্রের কারণে। মায়রা আলতো হাতে আদ্রের গাল স্পর্শ করে। হালকা কেঁপে ওঠে আদ্র, তবুও ঘুম ভাঙল না ওর। মায়রা ভাবছে কাল রাতের কথা।
আপনাকে বলে তো দিলাম ভালোবাসি, কিন্তু আদেও কি এই ভালোবাসা পূর্ণতা পাওয়ার যোগ্য? মায়রার খেয়াল হয় তূর্ণার কথা, সাথে সাথে আদ্রের গাল থেকে হাত সরিয়ে নেয় ও। আপনাকে ভালোবাসতে পারবো না আমি, আপনি আমার না। বোন হয়ে কিভাবে নিজের বোনকে ঠকাবো আমি? আমি তূর্ণাকে ওয়াদা দিয়েছি আমাদের এই ভালোবাসা পূর্ণতা পাওয়ার নয়। মায়েরা কথাগুলো ভেবে খুব সাবধানতার সাথে আদ্র থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আদ্র এখনও গভীর ঘুমে মগ্ন। মায়েরা রুমে এসে দরজা আটকে কান্না করে দেয়। ও এখন মনে প্রাণে দোয়া করছে যে আদ্রের যাতে কাল রাতের কথা মনে না থাকে। সকাল 8টার দিকে ঘুম ভেঙে যায় আদ্রের। ঘুম থেকে ওঠা মাত্রই মাথা চেপে ধরে ও। বেশ মাথা ধরেছে ওর। আদ্র বেডসাইড টেবিলের দিকে তাকিয়ে দেখে তেঁতুলের পানি। ও চট করে উঠে গ্লাসটা হাতে নেয়। পানিটা খাওয়ার পর মাথা ব্যথা অনেকটাই কমেছে ওর। আদ্র নিজের দিকে তাকিয়ে দেখে ও একটা ব্ল্যাক টি শার্ট পরা, ভুরু কুচকায় ও। আমি তো জ্যাকেট পরা ছিলাম, ড্রেস চেঞ্জ করলো কে? আর আমার টি শার্ট থেকে লেডিস পারফিউমের স্মেল আসছে কেন? রাতে কি রুমে কেউ এসেছিল? আদ্র নিজের মাথা চেপে ধরে মনে করার চেষ্টা করে, কিন্তু ফলাফল শূন্য। রেডি হয়ে নিচে নেমে আসে আদ্র। আদ্রের চোখ এখন মায়রাকে খুঁজছে, কিন্তু কোথাও ওর দেখা পেল না। তখনই পেছন থেকে আদ্রিতা বলে ওঠে, কাকে খুঁজছিস? মায়রা কই? ও কলেজে গেছে, ভুলে গেছিস? আজকে ওর মেডিকেলে ফার্স্ট ক্লাস। আপু আমি বেরোচ্ছি বলে দৌড়ে বাইরে চলে যায় আদ্র। বাইক নিয়ে রাস্তার টং দোকানের পাশে দাঁড়িয়ে আছে আয়ান। কারণ একটাই, জান্নাতের সাথে দেখা করা। জান্নাত হচ্ছে আয়ানের একমাত্র ভালোবাসার মানুষ। সেদিন ছাদে বলা কথাটা জান্নাতকে উদ্দেশ্য করেই বলেছিল। জান্নাতদের বাসা আর আয়ানদের বাসা একদম অ্যাটাচ করা। জান্নাত কখনোই আয়ানকে পছন্দ করে না। এমনকি পছন্দ তো দূর, জান্নাত আয়ানকে দেখলেই কেন যেন রেগে যায়। কারণটা অজানা আয়ানের কাছে। প্রায় 10 বছর ধরে জান্নাতের পেছনে ঘুরছে আয়ান, কিন্তু আজ পর্যন্ত কোনো লাভ হয়নি। আয়ান জান্নাতের কথা ভাবছিল। ঠিক তখনই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল জান্নাত কলেজের উদ্দেশ্যে। জান্নাতকে দেখা মাত্রই আয়ান মুচকি হাসে, কিন্তু আয়ানের হাসি মুখে বেশিক্ষণ টিকলো না। কয়েকজন ছেলে এসে আয়ানের মাথায় রড দিয়ে বাড়ি মারে। রাস্তায় লুটিয়ে পড়ে ও। পুরো রাস্তায় আয়ানের রক্ত গড়াগড়ি খাচ্ছে। আয়ান জান্নাতের দিকে তাকিয়ে দেখে জান্নাত বিশ্বজয়ের হাসি দিচ্ছে। আয়ান বুঝতে পারে কাজটা জান্নাতই ঘটিয়েছে। আয়ান অজ্ঞান হওয়ার আগেই বিড়বিড় করে বলে, বুঝবে একদিন আমার শূন্যতা, যেদিন থাকবো না আমি তোমার কাছে। আজ হাসছো, সেদিন কাঁদবে। হ্যাঁ, আমার জন্যই কাঁদবে সেদিন। হয়তো দেরি হবে একটু, কিন্তু তাতে কি? আমার ভালোবাসা তো একটু হলেও সার্থক হবে। কথাগুলো বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আজীবনের মতো চুপ হয়ে যায় ও। মেঘের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। ডক্টররা প্রায় আশা ছেড়ে দিয়েছে বলা চলে। মেঘের ব্রেন অপারেশন করা হলে ও বাঁচতে পারে, কিন্তু মেঘের অবস্থা এতটাই খারাপ যে মেঘকে একটা ইঞ্জেকশন দিতে হলেও 10 বার ভাবতে হয়, যেখানে অপারেশন করাটা বেশ কঠিন। মেঘের পাশে বসেছিল মেঘলা। চোখে ওর মেঘকে হারানোর তীব্র ভয়। মেঘ অনেক কষ্ট করে মেঘলাকে বলে, আপু প্লিজ ডক্টরকে বলো না আমাকে আর কয়েক মাস বাঁচিয়ে রাখতে। আমি আমার বাচ্চাকে দেখে মরতে চাই, প্লিজ আপু। মেঘলা কি বলবে জানা নেই। ওর ঠোঁট কামড়ে কান্না করে যাচ্ছে। মায়েরা কলেজে এসে আশেপাশে ঘুরে দেখছে। তখনই কেউ পেছন থেকে ওর চোখ আঁকড়ে ধরে। মায়েরা হকচকিয়ে ওঠে, কিন্তু পরক্ষণেই ও মুচকি হাসি দিয়ে বলে, আয়না তুই? আয়না মায়েরা চোখ ছেড়ে ওর সামনে এসে মন খারাপ করে দাঁড়ায়। আয়না বলে, প্রত্যেকবার কিভাবে বুঝে যাস এটা আমি? সোলমেট যে। কবে দেশে আসলি? আজকেই। আর এইখানেই ভর্তি হয়েছি। মায়েরা খুশি হয়ে আয়নাকে জড়িয়ে ধরে বলে, সত্যি? হ্যাঁ। তখনই পেছন থেকে রোহান বলে ওঠে, আমাকে তো এখন চিনেই না কেউ, আমি তো রাস্তার মানুষ, তাই না? আয়না হেসে বলে, না তুমি রাস্তার ভিখারি। পরে আয়না আর মায়েরা দুজনে খিলখিল করে হেসে দেয়। মায়েরা হাসি থামিয়ে বলে, কেমন আছো ভাইয়া? কেমন আর থাকবো বলো? তোমার ফ্রেন্ড তো আমার জীবনটাকে পুরো নরক বানিয়ে ফেলেছে। মন খারাপের নাটক করে। আয়না রেগে বলে, কি বললে? মনে আছে রোহান আর আয়নাকে আপনাদের বিষাক্ত ভালোবাসা? ওর কথা বলছিল, তখনই আদ্র আসে। আদ্র এসে রোহানের সাথে হাগ করে কথা বলে। মায়রা আদ্রকে দেখে কিছুটা চমকে যায়, আর আদ্র মায়রার দিকে তাকিয়ে রহস্যময় বাঁকা হাসি দেয়।